এই যে ট্রাকের চেয়ে বড় ইঞ্জিনাল আরামদায়ক গাড়িতে চলে যে এলিয়ে পড়তেন, এগুলো না বড় ভাইরা দিয়েছিল। তো নির্বাচনের পরে বড় ভাইদেরকে বলেন দিতে, সরকারের টাকা কেন, জনগণের টাকা কেন? বিএনপির বড় বড় নেতাদের আমব্রেলার ভিতরে গুপ্ত রাজনীতিবিদ আছে। এই ঝোপ বুঝে কোপ মারার রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। আমাদের দেশটা আমেরিকার নিয়ন্ত্রণে চলবে। গাড়ির বেলায় সবাই টেবিল চাপড়ায়। হ্যাঁ, গাড়ি দিতে আপত্তি নাই, গাড়ি নিতে আপত্তি নাই, কারণ আগে তো গাড়ি কিনতে হতো। এখন তো সরকারের টাকায় বলবে ইউএনের চেয়ে ছোট গাড়ি নিব না, মন্ত্রীর চেয়ে ছোট গাড়ি নিব না, ওর চেয়ে ছোট নিব না, ওর চেয়ে ছোট নিব না। ছোট গাড়ি নিবে না, কেমনে ছোট গাড়ি নিবে? এই যে ছোট ছোট আমাদের ভাইয়েরা বোনেরা, তারা যে আন্দোলনের পরে, যুদ্ধের পরে যে গাড়িতে চললেন, তাই না? এই গাড়িগুলো আমরা দেখেছি না, প্রাডো, তারপরে নোয়া, তারপরে আলফার্ড, তারপরে অনেক গাড়ির আমি নামও জানি না ভালো করে, দূর থেকে চিনি না। আমি গাড়ির নাম জানি আসলে, কারণ এইসব গাড়ি দেখে দেখে আমরা এইসব গাড়ি দূর থেকে দেখে। আজিজ ভাই একটি ভিএট হচ্ছে ইঞ্জিনের সাইজ, মানে যে গাড়িতে ভিএট সিলিন্ডার থাকে সেই গাড়িকে ভিএট বলে। বড় গাড়ি আর কি, বিরাট গাড়ি, বিরাট ইঞ্জিন, ট্রাকের চেয়ে বড়, কিন্তু জানেন ট্রাকের চেয়ে বড়। এই যে ট্রাকের চেয়ে বড় ইঞ্জিনাল আরামদায়ক গাড়িতে চলে যে এলিয়ে পড়তেন, এগুলো না বড় ভাইরা দিয়েছিল। তো নির্বাচনের পরে বড় ভাইদেরকে বলেন দিতে, সরকারের টাকা কেন, জনগণের টাকা কেন? তো মুশকিল কোথায় বুঝতে পেরেছেন? অ্যানোমালি আছে তার মধ্যে। হচ্ছে যুদ্ধাপরাধ থেকে সরাসরি মাপ পেয়ে এমপিও তো হয়ে গিয়েছে। কিভাবে বিচার করবেন এখন? পারবেন? পারবেন না তো। কেমনে পারবেন? অতএব এটা থেকে যাবে। থেকে যাবে কেন? কারণ এটা একটা মজার খেলা আর কি। এই খেলায় কোনো জয় পরাজয় নাই এখন, কারণ জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে ৭১ সালে। এখন যারা জিতেছে আর যারা হেরেছে তাদের পরের জেনারেশন ক্ষমতায়, অথবা তারও পরের জেনারেশন, এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা, তারা রাজনীতি করছেন। এখন তাদের কাহিনীটা কোথায় বুঝতে পেরেছেন? তারা এখন যার যার মতো করে ইতিহাসটা তৈরি করতে চায়, এবং এই জন্য নাম বলবে না কিন্তু শহীদ পরিবারের সন্তান, নাম বলবে না কিন্তু কার সাথে যেন যুদ্ধ করেছে। এই যে একটা অবস্থা তৈরি করেছেন, এটা কেন জানেন? তারা ইতিহাসকে এইভাবে একটা ধোঁয়াশার জায়গায় নিয়ে যেতে চান। কিন্তু এইখানে আই উড ডেফিনেটলি মেনশন দিস গভর্নমেন্ট। তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে ইতিহাসের কোনো বিকল্প নাই, এবং ইতিহাস যেখানে ছিল সেখানেই রাখতে হবে। যদি সেই জায়গাতে তারা জায়গাটাকে নিয়ে যেতে পারেন, ইতিহাসে যার যার জায়গাতে তাকে তাকে রেখে দিতে পারেন, লাইক এ পাজল, যে টুকরাটা যেখানে সেই টুকরাটা সেখানে বসিয়ে দিলে ছবিটা তৈরি হয়ে যাবে, এবং ওই ছবি আর কেউ তখন ভাঙতে পারবে না। ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা না করে ইতিহাসে যা হয়েছিল সেটাই যদি আমরা সবাইকে জানিয়ে দিই, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। যার যার জায়গা নির্দিষ্ট হয়ে যাবে, যে যেখানে সেখানেই থাকবে। আপনি যতই চেষ্টা করেন, ওই যে দুর্গার মূর্তির পায়ের তলে অসুর চিত হয়ে রয়েছে, অসুর চিত হয়ে থাকবে। অসুরের চেহারা যেখানেই বদলাক, ওই অসুরের চিত করা থাকবে। শয়তানের দিকে আমরা পাথর মারি না। আমরা দেখেন, আমরা আমাদের মুসলিম ধর্মের বিশ্বাসে আমরা শয়তানের দিকে পাথর মারি। আপনি চিন্তা করে দেখেন তো, এই পাথর কিন্তু মারতেই হবে, এবং ও মারা খাবেই ওইখানে পাথর। তো যে শয়তান, সে আজীবন এই ইতিহাস পরম্পরায় এই পাথর ছুঁড়ে মারবে লোকে। বিএনপির বড় বড় নেতাদের আমব্রেলার ভিতরে গুপ্ত রাজনীতিবিদ আছে, এবং বিএনপির পদধারী গুপ্ত সবসময় তো সব আমলেই তো এটা দেখা যায় আছে। আওয়ামী লীগের ভিতরে ছিল না? এই যে ডাকসুর ধরেন, কেউ শিবির ছিল ডাকসুতে, কেউ জানে নাই। ইলেকশনের আগে স্বতন্ত্রভাবে ইলেকশন করলো, তারা জিতলেও তখন বলছে তারা রাজনীতি করবে না। তারপরে এখন তো দেখা যায় ভিপি সাদিক ক্যাম্প তো তুমুলভাবে সরকারের সমালোচনা করে, ফটোকার্ড বানায়। আপনারা দেখেন, আপনার প্রধানমন্ত্রী তার আপনার আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে সমালোচনা হয়। সুতরাং আমি বলবো যে এই গুপ্ত রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতি রাখা আইন হয়েছে, একদিকে খারাপ না, আরেকদিকে আমি বলছি এটা ওপেন এন্ডেড আইন, এটা কালো আইন। এই যে সন্ত্রাস বিরোধী আইন হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারপরেও আমি বলবো যারা গুপ্ত রাজনীতি করে তাদেরকে জঙ্গি কাতারে ফেলা উচিত। জঙ্গিদের যেভাবে শাস্তি হওয়া উচিত, গুপ্ত রাজনীতি যারা করে তাদেরও সেই একই শাস্তি হওয়া উচিত। এই গুপ্ত রাজনীতির বড় ব্যাপার হচ্ছে নিজেদেরকে লুকিয়ে রেখে সুযোগ মতো সময়ে ঝোপ বুঝে কোপ মেরে, ঝোপের ভিতরে যাই থাকুক সেটা হাসিল করা। এই ঝোপ বুঝে কোপ মারার রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। যে কিনা সত্যিকারের রাজনীতি করবে, সে রাজনীতির জন্য জেল জুলুম হুলিয়া ফেস করবে। সে রাজনীতি করতে এসেছে ভাই, আমাদের মতো তো না। টকশোতে আসে, আমাদের বাক স্বাধীনতার জন্য আমরা আসি। আপনি বলে দেন বাক পরাধীন, আমরা কেউ আসবো না। বাক পরাধীন জাতিতে বাক পরাধীন, কিন্তু আমরা তো বাক পরাধীন জাতির মধ্যেও আমরা কথা বলেছি, বলি নাই? আপনি জানেন অন্তত। তো আমরা তখন বাক পরাধীন জগতে কথা বলতে পারলাম। আপনাদের আব্বা আম্মা কি করছিল?
আপনাদের আব্বা আম্মা কথা বলে নাই কেন? তাদের ফেসবুক ছিল না। আপনাদের ফেসবুক কোথায় ছিল? আপনাদের ফেসবুকে তো আমি দেখেছি রব্বানিকে ভাই ডেকে ডেকে আপনারা বক্তৃতা দিচ্ছেন। তো এগুলো বলার সময় মনে থাকতে হবে। তো এইটা হচ্ছে একটা গুপ্ত। দ্বিতীয় হচ্ছে স্বৈরতন্ত্রের সুবিধা নেয় তারা। গুপ্ত অবস্থায় থাকার সময় ওইটা খায়, গাছের আগারটা খায়, তারপর তলারটা কুড়াতে আসে, এইটা। তৃতীয় হচ্ছে এদের কাজই হচ্ছে যে নিজস্ব একটা এজেন্ডা থাকে। এরা গুপ্ত হয়ে ঢুকে হচ্ছে এরা ওই যে বড় একটা সেগুন গাছের খাটের মধ্যে, যে মানে সেগুন কাঠের খাটের মধ্যে দেখবেন একটা ঘুন পোকা ঢুকে ক্যাঁকো 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 শব্দ করে। যখনই কিনা ওই খাটে মানুষ এসে বসে চুপ করে থাকে, একটু পরে আবার ক্যাঁকো ক্যাঁকো শুরু করে। মানুষ বসলে শব্দ করে না। হ্যাঁ, গুপ্ত হচ্ছে ওই রকম ঘুন পোকার মতো। একটা বড় রাজনৈতিক দলের মধ্যে ঢুকে তারা তাদের আদর্শ সাধন করার যে চেষ্টা করে, শুধু তাই না, ওই রাজনৈতিক দলের মধ্যে বহু নেতাকর্মীকে বিভ্রান্ত করে। এবং এইটা করে তারা কি করে জানেন? মূল রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে। গুপ্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গুপ্ত সাধারণ মানুষের যে রাজনীতি মানুষ বসে এই টং দোকানে চা খেতে খেতে করে, যেটা বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য ছিল। রিক্সাওয়ালাও বসে, আজিজ ভাইও বসে, তারপর দুজন মিলে চা খেতে খেতে রিক্সাওয়ালা কিন্তু বলে, আজিজ ভাই আপনার টক শো দেখছি, আপনি যেটা বলছেন এইটা হচ্ছে আমাদের রাজনীতি, যেটা সাধারণ মানুষ করে, তারপরে ভুলে যায়। গুপ্তওয়ালারা কি করে জানেন? ওই টং দোকানে বসে চুপ করে বসে থাকে, তারপর জায়গা মতো গিয়া বলে, আজিজ সাহেব কি বলে জানেন, ওনার একটু ধৈর্য নেন। আমেরিকার থেকে আপনার 14টা বিমান, জাম্বু বিমান আনবে। ফ্রান্সের সাথে বাংলাদেশ আনতে চেয়েছিল, ওটা আনা যাবে না, পরিষ্কার বলে দিয়েছে আনা যাবে না। এইভাবে সব কিছুতে আমেরিকার আধিপত্য, আমাদের দেশটা আমেরিকার নিয়ন্ত্রণে চলবে। এই জন্য আমি হেডিংও দিছি যে মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ একদম ফাঁদে পড়ে গেছে। তা তুষার ভাই যেটা থিওরিটিক্যালি জঙ্গির কথা, গুপ্তর কথা বললো, আমি একটু বলি এক লাইনে। দেখেন, গুপ্ত রাজনীতি, আপনি আমাকে বলেন হিজবুল তাহরির আছে না, আনসারুল্লাহ বাংলা টিম আছে না, জেএমবি আছে, তারপরে নাথান বোম আমাদের হিলট্যাক্সের একটা অংশ স্বাধীনতা চায়, তাহলে তো এদেরকেও স্বীকৃতি দিতে হবে, তাহলে দেশটা সরকার হয়ে যাবে। সুতরাং তাদেরকে যেভাবে আইন প্রয়োগ তাদের বিরুদ্ধে যেভাবে হয়, গুপ্ত রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে একই আইন যদি প্রয়োগ শুরু হয়, তাহলে দেখবেন গুপ্তরা অনেকটা প্রকাশ্যে এসে যাবে। এইটাই আমার বক্তব্য। বক্তব্য পরিষ্কার। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তুষার ভাইকে দিয়ে ছোট্ট অন্য একটি বিষয় দিয়ে শেষ করতে চাই। সাকিব আল হাসান ইন্টারভিউ দিয়েছেন ভারতের স্টার স্পোর্টসকে। তিনি বলেছেন যে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কিভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যি আশাবাদী। পেছনের দিকে তাকালে মনে হয় অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো, সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত। সাকিব আল হাসান রাজনীতি করতে চাইতেই পারেন। তিনি বলেছেন যে তার এটা উনি যখন খেলোয়াড়, আমি অত্যন্ত কঠোরভাবে বিরোধিতা করেছিলাম, এমনকি আমি রসিকতা করেছিলাম যে এমপি সাহেব বল করে আর এমপি সাহেব ব্যাটিং। আজকে তিনি সেটাই বলছেন যে পেছনের দিকে তাকালে আর সাকিব এমপি, পাপন সাহেব এমপি, 3 এমপি, 2 জন খেলে, আরেকজন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করা উচিত হয় নাই। এটা তখন আমি অত্যন্ত বিরোধিতা করেছিলাম, কারণ এই পরিণতির কথা একটা ধারণা করতে পেরেছিলাম।